আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে এই দুর্যোগকালীন সময়ে যার যার বাসায় সুন্দর মতে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি এখানে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই বই, খাতা, কলম সামনে রাখবে। আমি যা আলোচনা করব তোমরা তা বুঝে শুনে খাতায় লিখবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। যদি কোনো সমস্যা ফিল করো তোমরা, তাহলে কমেন্ট করবে, আমি পরবর্তীতে সেটার সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, তোমরা গণিত বইয়ের সপ্তম অধ্যায় বের করো। সপ্তম অধ্যায় আছে পৃষ্ঠা নাম্বার 115। তোমরা সকলে বই বের করো। তো আজকে আমরা এই যে দেখছো সেট, এই সেট নিয়ে কথা বলবো বা সেট নিয়ে আলোচনা করব। এই সেট নিয়ে আলোচনা করার আগে আমি এই সেটের জনক বা এই সেট তথ্যের জনক, যার কথা না বললেই নয়, তার সম্পর্কে বা তার জীবনী সম্পর্কে আমি একটু আলোচনা করব। সেট তথ্যের জনক হলো জর্জ ক্যান্টর। এই জর্জ ক্যান্টরই প্রথম এই সেটের ধারণা দেয় বা সেট নিয়ে গবেষণা করেন। এই জন্যেই তার নাম অনুসারে বা এই জন্যই তাকে, এই জর্জ ক্যান্টরকে সেট তত্ত্বের জনক বলা হয়। আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি। ছবিটা তোমরা লক্ষ্য করো। এই হলো জর্জ ক্যান্টরের ছবি, যিনি এই সেট তত্ত্বের জনক। তার জীবনকাল হলো 1845 থেকে 1918 সাল পর্যন্ত। আশা করি ছবিটা তোমরা সকলেই দেখতে পেয়েছ। এই জর্জ ক্যান্টর 1845 সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। 1856 সালে তার বাবা অসুস্থ হওয়ার কারণে তারা সপরিবারে জার্মানিতে চলে যায়। জার্মানিতে অবস্থানকালে এই জর্জ ক্যান্টর 1874 সালে বিয়ে করেন। বিয়ে করার পর তার ওয়াইফকে নিয়ে সুইজারল্যান্ডের একটি জায়গায় হানিমুনে চলে যান। সেখানে তিনি অনেক সময় অবস্থান করেন। এই যে আমি একটি ছবি দেখাচ্ছি তোমাদের, এই ছবিটা হলো সুইজারল্যান্ডের একটি জায়গা। এই জায়গাটির নাম হলো ইন্টারলেকেন। দেখতে অনেক চমৎকার জায়গাটি। এই জায়গাটির নাম হলো ইন্টারলেকেন। এটা সুইজারল্যান্ডে অবস্থিত। এই ইন্টারলেকেনের মধ্যে এই যে ছবিটা আমি তোমাদেরকে দেখালাম, এই ছবি এই ইন্টারলেকেনে অবস্থানকালীন সময় ওইখানে একজন গণিতবিদ রিচার্ড ডেডিকাইন এর সাথে তার সাক্ষাৎ হয়। রিচার্ড ডেডিকাইনও একজন গণিতবিদ। এই হইল রিচার্ড ডেডিকাইন, ইনিও একজন গণিতবিদ। এই রিচার্ড ডেডিকাইনের সাথে এই জর্জ ক্যান্টরের কথাবার্তা হয় এবং মূলত সেখান থেকেই এই ধীরে ধীরে এই গণিত শাস্ত্রে মূলত সেটের আবির্ভাব হয়। প্রিয় শিক্ষার্থীরা, তিনি ওই বছর গবেষণা করার পর তিনি একটি গবেষণাপত্র লেখেন। এই গবেষণাপত্রটি ছিল জার্মানি ভাষার। তিনি সেখানে একটি ওয়ার্ড ব্যবহার করেছেন, যে ওয়ার্ডটির নাম হলো জালেন। তিনি ওই গবেষণাপত্রে একটি জার্মানি ভাষায় একটা ওয়ার্ড লেখেন, যার উচ্চারণ হলো জালেন, GAHLEN। তিনি এই যে একটি শব্দ ওই গবেষণাপত্রে লিখেছেন,
যার ইংরেজি অর্থ দাঁড়ায় নাম্বার। এই ওয়ার্ডটা কিন্তু জার্মানি ভাষায় লিখেছেন জর্জ ক্যান্টর গবেষণাপত্রে, কিন্তু এর যদি আমরা ইংরেজি ভার্সনে চলে আসি তাহলে এইটার অর্থ দাঁড়ায় কি? নাম্বার। আর নাম্বারের বাংলা ভার্সন হলো কি? সংখ্যা। তিনি মূলত এই শব্দটাকে দিয়ে তিনি পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করেছেন। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এই জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয়। যদিও আমি এখনো পূর্ণ সংখ্যার সেট তোমাদেরকে পড়াইনি, কিছুক্ষণ পরে বা আমি পরে ক্লাসে তোমাদেরকে পড়াবো, তখন তোমরা বুঝতে পারবা যে জেড শব্দটা কোথা থেকে এসেছে। আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে গেলাম। তো এই জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করেন, এর জন্য তিনি এই শব্দটা এখানে ব্যবহার করেছেন। এই জর্জ ক্যান্টর ওই বছরই তিনি আরেকটা গবেষণাপত্র লিখেন, যে গবেষণাপত্রের শেষের দিকে, একদম গবেষণাপত্রের শেষের দিকে তিনি একটা জিনিস লেখেন, সেটা হলো ক্যাপিটাল এম ইকুয়াল টু লেখেন স্মল এম, এরপরে তিনি একটা কি করলেন? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলেন। অর্থাৎ তিনি এই যে গবেষণাপত্র, দ্বিতীয় গবেষণাপত্র, সেই দ্বিতীয় গবেষণাপত্রে তিনি কি করলেন? একটি জিনিস লিখলেন, সেখানে লিখলেন ক্যাপিটাল এম ইকুয়াল টু স্মল এম। এই স্মল এমকে, এই যে জিনিসটা উনি লিখলেন, অর্থাৎ জর্জ ক্যান্টর দ্বিতীয় গবেষণাপত্রে লিখলেন, এখানে তিনি কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছেন। জর্জ ক্যান্টর কিন্তু এখানে প্রথম ব্র্যাকেট অথবা তৃতীয় ব্র্যাকেট ব্যবহার করেননি। এখান থেকেই মূলত এই সেটের মধ্যে দ্বিতীয় বন্ধনীর ব্যবহারের প্রচলন শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা, আমি যখন সেট সংজ্ঞায় যাব তখন আমি এই ব্র্যাকেট নিয়েও আলোচনা করব। তবুও আমি তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি যে এই জর্জ ক্যান্টর তার সেট তথ্যে বা সেট থিওরিতে সে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এভাবে তার প্রচলন করছিল। আজ অবধি গণিত শাস্ত্রে সকল প্রকার সেটে এই সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী প্রচলন রয়েছে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেট নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা সেটের তথ্য যিনি দিয়েছেন বা সেট তথ্যের জনক যাকে বলা হয় তাকে নিয়ে আমরা একটু তার জীবনী নিয়ে একটু আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সেটের সংজ্ঞা তোমরা বইয়ের 115 পৃষ্ঠা দেখো, এখানে একটি সেটের সংজ্ঞা দেওয়া আছে। সেটের সংজ্ঞাটা কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখানে সেটের সংজ্ঞাতে আমরা পেলাম কি? বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে? সেট বলে। তো বস্তু আমরা জানি, বস্তু চিনি। এবার আমরা যদি বলি সেটা কি? সমাবেশ। সমাবেশ বলতে কি বোঝায়? ধরো এখানে 10-12টি কলম আছে, 12টি কলম 12 কালারের আছে। এই 12টি কলম যদি আমরা একত্র করি তাহলে একটা কলমের কি আসবে? সেট আসবে। এরপরে যদি ধরো আমরা একটা ঝুড়ির মধ্যে কতগুলা আপেল রাখলাম, এই আপেলগুলা ঝুড়িতে রাখার কারণে এই ঝুড়িটা একটা সেট হয়ে গেল। আর এদিকে কলমগুলা যদি আমরা একটা প্যাকেটে রাখতে চাই, কলমগুলোকে যদি আমরা একটা প্যাকেটে রাখি তাহলে এখানে এই প্যাকেটটা হবে একটি সেট। এখানে আপেলগুলি যদি আমি একটা ঝুড়ির মধ্যে রাখি তাহলে এই ঝুড়িটা হবে একটা সেট। এই ছোট ঝুড়িকে যদি আবার অনেকগুলো ঝুড়ি যদি আবার একটা বড় ঝুড়ির মধ্যে রাখি তাহলে ওইটাও একটা সেট হবে। অর্থাৎ সেটেরও সেট আছে। অর্থাৎ এরকম আছে যে অনেকগুলো সেট আবার একটা নির্দিষ্ট সেটের হতে পারে। তো আমরা এবার যদি আমরা কিছু সংখ্যা লিখি, যেমন 1 2 3 4 5, তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। আমি কিছুক্ষণ পূর্বে তোমাদেরকে সেট তথ্যের জনকের জীবন কাহিনী বলার সময় আমি বলেছিলাম যে জর্জ ক্যান্টর
তিনি সেটে কি ব্যবহার করেছেন, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছেন, মানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করছেন, অর্থাৎ সেটের প্রতীককে তিনি দ্বিতীয় বন্ধনী হিসেবে ব্যবহার করেছেন। এই যে অনেকগুলো সংখ্যা আমরা নিলাম, 1 1 2 3 4 5, এই যে সংখ্যাগুলো নিলাম, এটা কিন্তু সুসংজ্ঞায়িত এবং এখানে অনেকগুলো সংখ্যা কি হয়েছে, সমাবেশ হয়েছে। অর্থাৎ এখানে কি করা হয়েছে, এই সংখ্যাগুলোকে সংগ্রহ করা হয়েছে। আমি যদি আবার একটু পিছনের দিকে ফিরে যাই, ওখানে যেমন অনেকগুলো কলম একটা প্যাকেটের মধ্যে রাখা হয়েছিল, তাহলে ওই বস্তুগুলোকে আমরা কি করেছি, সমাবেশ করেছি। অনেকগুলো আপেল যেমন একটা ঝুড়ির মধ্যে আমি রেখেছি, এই আপেলও এখানে কি করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে এবং সেটা কি করা হয়েছে, একটা ঝুড়ির মধ্যে রাখা হয়েছে, একটা ঝুড়ি দিয়ে একটা আমরা সেট তৈরি করছি। তেমনি এখানে যদি আমরা এই সংখ্যার দিকে তুলনা করি বা এই সংখ্যাগুলো যদি দেখি, তাহলে এখানে এই যে আমার 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলো আমি কি করেছি, সংগ্রহ করেছি এবং এদেরকে সমাবেশ করেছি এবং এদেরকে আলাদা আলাদা বোঝানোর জন্য, এদেরকে আলাদা আলাদাভাবে প্রকাশ করার জন্য আমি কি করেছি, এই প্রত্যেকটা সংখ্যার কমা দিয়ে আলাদা করেছি। তো এখানে এই সেটকে যদি আমি ধরি যে এই সেটটাকে, এই যে অনেকগুলো সংখ্যা আছে, এই সংখ্যার সেটকে আমি কি দিয়ে প্রকাশ করব, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি লিখি, ধরো তোমরা ক্যাপিটাল এ, এই এ দ্বারা আমি এই সেটটাকে প্রকাশ করলাম। তোমরা মনে রাখবে বড় হাতের অক্ষর দ্বারা, ইংরেজি বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা সেটকে প্রকাশ করা হয়। যদি আমি আরেকটা সেট লিখি এখানে বি এ বি সি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে বি একটি সেট, ক্যাপিটাল লেটার, কিন্তু এখানে ভিতরে যে বস্তুগুলো লিখেছি সেই বস্তুগুলো হলো স্মল লেটারের, অর্থাৎ ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হবে আর ছোট স্মল লেটার দ্বারা সেটের উপাদান, এখানে বস্তুকে বোঝানো হবে। আমি যদি আরেকটা সেট লিখি এখানে সি, আম, জাম, কলা, তাহলে এই যে বস্তু, এই বস্তুগুলো প্রত্যেকটা বস্তু কিন্তু কমা চিহ্ন দিয়ে আলাদা আলাদা ভাবে তোমার কি করেছি, প্রকাশ করেছি। এখন আমরা একটা জিনিস জানবো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলাকে বলা হয় কি, সেটের উপাদান। এগুলাকে বলা হয় কি, সেটের উপাদান। এগুলাকে বলা হয় সেটের উপাদান। এখানে আমি আরেকটু সুন্দর করে বলতে চাচ্ছি, এই যে এ একটি সেট, এই এ সেটের ভিতরে দেখো অনেকগুলো সংখ্যা কমা চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়েছে বা লিখেছি। বি একটি সেট, এখানে ইংরেজি ছোট হাতের বর্ণগুলো লিখেছি কমা চিহ্ন দিয়ে। সি একটি সেট, এগুলা যেমন আম, জাম, কলা, এগুলাও কি কমা চিহ্ন দিয়ে ব্যবহার করেছি, লিখেছি। তো এই বস্তুগুলো হলো সেটের কি, উপাদান বা সদস্য। এগুলাকে আবার সদস্য বলা হয়। এর ইংরেজি হলো এলিমেন্ট। এই সকল সেটকেই ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হবে আর উপাদান সবসময় ছোট হাতের হবে এবং সংখ্যা দিয়ে হবে। আরও অনেক কিছু দিয়ে আমরা সেটের উপাদানকে বোঝাইতে পারি বা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেটের উপাদান বোঝানোর জন্য বা এই সদস্য বোঝানোর জন্য একটি প্রতীক ইংরেজিতে ব্যবহার করা হয়। সেই প্রতীকের আমি এখন তোমাদের দেখাচ্ছি। যেমন আমি যদি এখানে লিখি, এরকম একটা প্রতীক লিখলাম, এই প্রতীকটাকে বলা হয় বিলংস টু, অর্থাৎ বাংলায় যার অর্থ দাঁড়াচ্ছে এটা তার সদস্য বোঝায়। যেমন আমি যদি এখানে 5 লিখি, যদি 5 লেখার পরে এখানে এ দেই, তাহলে এখানে 5 লেখার পরে যদি এ দেই, তাহলে বুঝতে হবে এই 5টা হলো এই এ সেটের সদস্য। এটাকে আমরা বলবো কি, 5 বিলংস টু এ। 5 বিলংস টু এ। হোয়ারএস আমি যদি এভাবে লিখি, তোমরা লক্ষ্য করো
আমি ডি লেখার পরে এই বিলংস টু লেখার পরে আমি একটা ক্রস চিহ্ন দিছি, এটা দ্বারা বোঝাচ্ছে ডাজ নট মানে সদস্য না বা উপাদান না। ডি ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ দেখো তুমি খেয়াল করে এখানে লক্ষ্য করে দেখো সির পরে কিন্তু আর ডি এই লেটারটি এখানে নাই। তাহলে এটা দ্বারা এই চিহ্ন দ্বারা বোঝাবে সেটের চিহ্ন, এই চিহ্নটা দ্বারা বোঝাবে সেটের সদস্য নয়, আর এই চিহ্ন দ্বারা বোঝাবে সেটের সদস্য। তো আমরা সেট সম্পর্কে ধারণা পেলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, তোমরা বোঝার চেষ্টা করেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেট কয় পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারি সেটি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো তোমরা সেট প্রকাশের পদ্ধতি কয়টি আছে। সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং আমি কি কথাগুলো বলি এগুলো একটু শুনবে এবং আমি কি লিখি সেটা দেখবে। এই সেট প্রকাশের পদ্ধতি নিয়ে যদি আমরা আলোচনা করি, এই সেট প্রকাশের পদ্ধতি হলো দুই প্রকার। আমরা দুইটা পদ্ধতিতে এই সেটগুলোকে সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমি সেই পদ্ধতিগুলো লিখছি। এক নম্বরে হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি, যার ইংরেজি হলো রুস্টার মেথড, যার ইংরেজি হলো রুস্টার বা TA টেবুলার মেথড। এই তালিকা পদ্ধতির ইংরেজি হলো রুস্টার বা টেবুলার মেথড। আর দুই নম্বর হলো সেট গঠন পদ্ধতি, এর ইংরেজি হলো বিল্ডার মেথড বা রুল মেথড। বিল্ডার বা রুল মেথড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং আমি কি কাজ করি সেটা দেখবে। তো প্রথমে আমরা আসি এই তালিকা পদ্ধতি নিয়ে। তালিকা পদ্ধতিটা কি এটা নিয়ে আমরা আলোচনা করব। তালিকা পদ্ধতি, তালিকা বলতে আমরা কি বুঝি? তালিকা বলতে বুঝি আমরা একটা লিস্ট, কোনো কিছুর একটা লিস্ট ধরিয়ে দেওয়া বা একটা লিস্ট তৈরি করা। তো এই তালিকা পদ্ধতির সেটের যদি আমরা সংজ্ঞায় আসি, তাহলে সংজ্ঞাটা হবে এরকম: যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে, বা যে পদ্ধতিতে সেটের প্রত্যেকটি উপাদান বা সকল উপাদান কি থাকবে, নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। এখানে কোনো লুকোচুরি করা যাবে না। যে কয়টা উপাদান আছে বা যে কয়টা সদস্য আছে সবগুলোকে তোমার কি করতে হবে, উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা দেখি কিভাবে এই তালিকা পদ্ধতির সেট গঠন করা যায়। এখানে তোমাদের আরেকটা জিনিস আমি বলতেছি বা আরেকটা কথা বলতেছি, সেটা হলো এই তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো যে লিখবে, সেই ক্ষেত্রে যদি সেটের উপাদান সংখ্যা একের অধিক হয়, কি হয়, একের অধিক যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি ব্যবহার করব, কমা ব্যবহার করব। তো আমরা একটা সেটকে যদি লিখি, যেমন এ একটি সেট, এর উপাদান সংখ্যা 1 2 3 4। এই যে আমরা তালিকা পদ্ধতিতে একটা সেট লিখলাম, এখানে প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করেছি, কমা ব্যবহার করেছি। আবার যদি আমি একটি সেট লিখি বি, যদি একটি সেট লিখি যেমন আম
জাম, কলা। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা জিনিস কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। আমার এখানে 3টা ফল ছিল, আমি কোনো ক্ষেত্রে 3টার জায়গায় আমি 2টাকে যদি লিখি আর একটাকে যদি আমি না লিখে রাখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ হলো না। এই জন্যই তুমি যে কয়টা উপাদান থাকবে, এখানে বি সেটের উপাদান ছিল 3টা, তোমাকে 3টাই লিখতে হবে। আমি কোনো কারণে বা তুমি কোনো কারণে 2টা লিখলা তাহলে কিন্তু সেটা স্বয়ংসম্পূর্ণ হলো না। এ সেটের উপাদান সংখ্যা আছে 1 2 3 4, 4টা, তাহলে তোমাকে এখানে 4টাই লিখতে হবে। যদি কোনো কারণে তুমি যদি একটা লিখো তাহলে কিন্তু সেটা হবে না। তো আশা করি তোমরা তালিকা পদ্ধতি সেটটা কি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার 2 নম্বর সেট গঠন বা বিল্ডার মেথড বা রুল মেথড এটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে, দেখে রাখবে এই সেট গঠন পদ্ধতির আরেকটি বাংলা নাম আছে, সেটা হলো বর্ণনামূলক সেট। এই সেট গঠন পদ্ধতির আরেকটি নাম হলো কি? বর্ণনামূলক। এটার ইংরেজি আমি বলেছিলাম কি? বিল্ডার্স মেথড বা রুল মেথড। এই পদ্ধতিতে এই সেট গঠন, এই গঠন পদ্ধতির সেট আলোচনা করার ক্ষেত্রে তোমাকে একটা কি করতে হবে? সংজ্ঞাটা যদি আমরা বলি, সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে যদি সংজ্ঞাটা বলি, এই ক্ষেত্রে সেটের উপাদান কি থাকবে? নির্দিষ্ট করা থাকবে না, কিন্তু একটা কন্ডিশন দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা শর্ত দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা রুল দেওয়া থাকবে। এই রুল মেনেই তোমাকে এই কাজটা কি করতে হবে। যেমন আমি যদি একটি সেট লিখি, এখানে একটি সেট লিখি এক্স, যেন এখানে 2টি ফুটা দেখতে, এই যে চিহ্ন দেখতেছো, এই চিহ্নটার নাম হলো সাজ দ্যাট, বাংলা হলো যেন। তাহলে এখানে আমি এই এক্সটা বলতে বোঝাচ্ছে এই এ সেটের সদস্য। এখানে এক্স বিজোড় সংখ্যা এবং এই এক্সের মানটা হবে 1-এর চাইতে বড় কিন্তু 9-এর চাইতে ছোট। এই যে দেখো এখানে এবং লাগানো আছে, এই এবংটাই হলো একটা শর্ত। এখানে বলছে কি যে এ একটা সেট যার উপাদান বা সদস্য হলো কি এক্স, এবং এক্স হলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এক্স হলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখানে কন্ডিশনটা দিয়ে দিছি কি, যে এক্স এর মান বা এক্স এর যে মান আসবে সেই মানটা হবে 1-এর সাথে বড় এবং 9-এর সাথে কি ছোট। যদি আমরা এই সেটটাকে তালিকা পদ্ধতির দিকে নিয়ে যাই বা সাজাই, তাহলে সেটা কি আসে? 1-এর সাথে বড় আমাদের কি বিজোড় সংখ্যা কি আছে? 3 আছে। আর কি আছে? 5 আছে। আর কি আছে? 7 আছে। এবার যদি আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করি তাহলে এটাও কিন্তু এই সেটই বোঝাচ্ছে। অর্থাৎ এই সেটের মধ্যে কন্ডিশন দেওয়া ছিল, উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল না, বাট এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। অর্থাৎ এই সেটটা দ্বারা যা বোঝাচ্ছে এই সেটটা দ্বারাও তাই বোঝাচ্ছে। অর্থাৎ এখানে বলা ছিল যে এক্স যেন, অর্থাৎ সাজ দ্যাট, এইটার ইংরেজি হলো সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। অর্থাৎ এক্স এর যে মান আছে সেই সংখ্যাগুলো হবে বিজোড় সংখ্যা। এখানে একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা হলো এখানে 1-এর মান এক্স এর সাথে বড় এবং 9-এর সাথে ছোট। যদি আমরা এটাকে সেট আকারে প্রকাশ করি তাহলে কি হবে? 1-এর সাথে বড় বিজোড় সংখ্যা কত? 3। আর কত আছে 1-এর সাথে বড় বিজোড় সংখ্যা? 5। আর কত আছে 1-এর সাথে বড় সংখ্যা? 7। কিন্তু কন্ডিশন দেওয়া আছে যে 9-এর সাথে বড় হতে হবে না, 9-এর সাথে ছোট থাকবে কিন্তু 1-এর সাথে বড় থাকবে। তাহলে আমরা দেখলাম যে এখানে এই কয়টা উপাদান হলো এই সেটের সদস্য, যেটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আশা করি আমি যা পড়াইলাম, যা লিখলাম তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। তো সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।